আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিও টপিক হচ্ছে ইউজড বাইক। আর আমরা এই ইউজড বাইকটা কিনছি আমার এক খুব ক্লোজেস্ট একটা ভাইয়ের জন্য। আর এই বাইকটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125। আমাদের এই বাইকটা কিনা হয়েছে হচ্ছে জাকারিয়া ভাইয়ের জন্য। ভাই একজন হাফেজ, ভাই তার দৈনন্দিন কাজের জন্য প্রায় 70 থেকে 80 কিলো প্রতিদিন রাইড করতে হয়। ভাইয়ের একটা ইচ্ছা ছিল যে রিজনেবল প্রাইসের মধ্যে মাইলেজ ভালো হইতে হবে এবং কোনো মেজর ইস্যু থাকতে পারবে না বাইকটা, এরকম একটা বাইক ভাইয়ের পছন্দ ছিল। আমরা সবাই মিলে অ্যানালাইসিস করে ভাইয়ের জন্য এই টিভিএস স্ট্রাইকারটা কিনছি। তো ভাই, আপনি বাইকটা কিনছেন তো 10-15 দিন হয়ে গেছে। এই 10-15 দিনে আপনি মোটামুটি তো 500-700 কিলো রাইড করছেন। জি তো এর মধ্যে কোনো ইস্যু এখন পর্যন্ত পাইছেন বা না, কি সব আলহামদুলিল্লাহ ভালো আছে? না, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। তো পুরন বাইক কিনতে গেলে কি কি বিষয় আপনাদের নজর রাখতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওটা করব। যারা ইউজড বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য যাতে এই ভিডিওটা খুব হেল্পফুল হয়, তো সেই বিষয়টা মাথায় রেখেই সম্পূর্ণ ভিডিওটা করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা এই ভিডিওটা 3টে স্টেপে সাজিয়েছি। প্রথমে ইউজড বাইক কেনার আগে সবচেয়ে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার মেন্টালি প্রিপারেশন। তো সেই বিষয়গুলো থাকবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড থাকবে বাইকের কি কি টেকনিক্যাল বিষয়গুলো দেখে আপনি বাইকটা কিনবেন, এবং শেষ স্টেপে থাকবে ইউজড বাইক কেনার ক্ষেত্রে কেনা এবং বেচা দুই ক্ষেত্রেই কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে যে জিনিসগুলো আপনাদের মাথায় রেখে এবং খুব গুরুত্ব সহকারে রেখে আপনাদের ইউজড বাইক কিনতে হবে। তো দেরি না করে প্রথম যে স্টেপটা সেটা নিয়ে আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি একটি ইউজড বাইক কিনতে গেলে সব সময় মাথায় রাখবেন আপনি এই খেলায় জিততে এসেছেন, কখনোই নিজেকে হারানো যাবে না। আর সবসময় জিতার একটা মেন্টালিটি নিয়েই আপনার ইউজড বাইক খুঁজতে হবে। আর দ্বিতীয় হচ্ছে পকেটে টাকা আছে, ইউজড বাইক কিনতে যাবেন, মাথা কোনো সময় গরম করা যাবে না, দেখে শুনে বুঝে ডিসিশন নিতে হবে। এবং আপনার যেই যে প্রাইসে আপনি বাইক কিনতে যাচ্ছেন সেই প্রাইসকে মাথায় রেখে কিছুটা হাতে রেখে আপনাকে সবসময় দাম বলতে হবে। কারণ দেখা গেল আপনার পছন্দ হয়ে গেছে, আপনি একটা দাম বলে ফেলছেন। দিস ইজ বাংলাদেশ ভাই। দেখা যায় দিন শেষে আপনি যতই দামাদামি করে কিনতে যান, তৃতীয় একটা পক্ষ ঢুকে যাওয়ার পরে বলে যে ভাই আপনারটাও থাক ওনারটাও থাক, আর 5,000 টাকা বাড়ায়া বাইকটা নিয়ে নেন। তো এই তৃতীয় পক্ষের এক্সট্রা 5,000 টাকা বাঁচাইতে গেলে আপনার যদি বাইকটা খুব পছন্দ হয়ে যায় তারপরও কিছুটা দাম হাতে রেখে আপনি প্রাইস বলার চেষ্টা করবেন, যাতে কোনোভাবে যদি বাইকের প্রাইস কেউ এসে বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে যাতে আপনি আপনার এক্সপেকটেশন প্রাইজের বাইরে আপনাকে না যেতে হয়। প্রথম মালিকের কথা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। নিজের বুদ্ধিতে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আপনার বুদ্ধিতে আপনার ডিসিশনে আপনি বাইক কিনবেন। এতে যদি আপনি ঠকেও যান, দিন শেষে নিজের মনকে স্যাটিসফাই করতে পারবেন যে হ্যাঁ, আমি আমার ইচ্ছাতেই বাইকটা কিনেছি, আমি দেখে শুনে বুঝে কিনেছি, এখানে আমি অন্য কারো বুদ্ধিতে প্রলোভনীত হই নাই। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর লাস্ট যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমরা ইউজড বাইক কেনার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে প্রথমে নজরে রাখছি সেটা হচ্ছে যার বাইক তার কাছ থেকে কিনা, কোনো শোরুম বা তৃতীয় পক্ষের মাধ্যমে না কিনা। কারণ দেখেন, হ্যাঁ, বাংলাদেশে অনেক অথেন্টিক শোরুম আছে যারা ভালো বাইক সেল করতেছে, কিন্তু বেশিরভাগ তারা প্রিমিয়াম বাইকগুলি সেল করতেছে। আর এই 125 সেগমেন্টের যেই শোরুমগুলি আছে ভাই, সেখানে কথা না বলি, আপনারা অনেকেই জানেন সেইখানে কি হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি যার বাইক তার কাছ থেকে কিনে এবং তার ইমোশনগুলি জানা, যে আসলে সে বাইকের প্রতি কতটুকু যত্নশীল ছিল এই জিনিসটা। আর শোরুম থেকে কিনতে গেলে অন্তত আপনাকে 5 থেকে 7,000 টাকা এক্সট্রা দিতে হবে। সেই টাকাটা সেভ করার জন্য আমরা যার বাইক তার কাছ থেকে কেনার চেষ্টা করছি। একটা ইউজড বাইক কিনতে গেলে আপনারা কি কি দেখে এই বাইকটা কিনবেন সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। তবে এই বিষয়ের প্রথম যেই টিপসটা থাকবে সেটা হচ্ছে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। আপনি যেই বাইকটাই কিনতে যান না কেন, বাইকটা যদি দেখে আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে তো বাইকের আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে লাভ নাই। তাই প্রথমে বাইকটা ভালোভাবে দেখতে হবে এবং কি কি বিষয়গুলো আপনারা এই বাইকে দেখবেন সেই জিনিসগুলো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যাতে ভবিষ্যতে আপনারা বাইক কেনার সময় এই ভুলগুলো আপনাদের না হয়ে যায়, আপনাদের মাথায় থাকে। তো প্রথমে আমাদের বাইকের লুকসের দিক থেকে কি কি জিনিসগুলো দেখতে হবে সেই জিনিসগুলো আমরা দেখি। প্রথমে দেখবেন বাইকের ফিট অ্যান্ড ফিনিশ সব ঠিক আছে কিনা, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় ঝালাই টালাই করে লাগানো হয়, সেক্ষেত্রে যতই হোক প্রপার ফিটিংসটা আসবে না, এবং সেই জিনিসগুলো আপনারা প্রথমে দেখবেন। তারপর এখানে ড্যাশবোর্ডটি কাজ করতেছে কিনা, ইন্ডিকেটরগুলো ঠিক মতন কাজ করতেছে কিনা, ইলেকট্রিক পার্টসগুলো কাজ করতেছে কিনা, বাইকের মধ্যে মেজর
কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না, মেটাল পার্টসগুলোর মধ্যে কোনো বড় সড়ো অ্যাক্সিডেন্টের প্রভাব আছে কি না, এই জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে এবং দেখার পরে আপনাদের ডিসিশন নিতে হবে যে হ্যাঁ, আবার এরকম হতে পারে অনেক সময় অ্যাক্সিডেন্ট হিস্টোরির কারণে স্টিকার চেঞ্জ করা হয় বা কালারের ব্যাপার থাকে, অনেক সময় বড় কোনো ট্যাপ থাকে। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে চেক করে দেখে শুনে বুঝে তারপরে আপনারা আপনাদের নেক্সট স্টেপে যাবেন। আমাদের জাকারিয়া ভাইয়ের যখন এই বাইকটি পছন্দ হয়েছে এবং আমরা যখন অনেক অ্যানালাইসিস করে দেখছি যে এই বাইকটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, তারপরে আমরা এই বাইকটার পেপারসগুলো দেখছি। কারণ অনেক সময় এরকম হয় আমরা ইউজড বাইক কিনতে গেলে পেপার আপডেট করা থাকে না, সেক্ষেত্রে আমাদের কেনার পরে একটা এক্সট্রা খরচ থেকে যায়। তো এই বাইকটার আলহামদুলিল্লাহ স্মার্ট কার্ডও ছিল, ট্যাক্স টোকেনের মেয়াদ এখনও 1.5 বছরের মতন আছে। তাই আপাতত এটার ডকুমেন্টসের পিছনে আমাদের এক্সট্রা কোনো খরচ থাকবে না, তাই এখান দিয়ে আমরা সেভ। তাই ডকুমেন্টসের দিক থেকে আমরা এই বাইকটা আলহামদুলিল্লাহ আমাদের এক্সট্রা কোনো খরচ নেই, আমরা ডকুমেন্টসের দিক থেকে ঠিক পেয়েছি। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইঞ্জিন। একটা বাইকের ইঞ্জিন যদি ভালো না থাকে তাহলে তো ওই বাইকের আর কিছুই থাকে না। বডি পার্টস বা পেপারস আপডেট এগুলো আপনারা সবই করতে পারবেন, বাট ইঞ্জিন যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনাদের অনেক বেশি খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ইঞ্জিনটা আমরা আমাদের খুব পরিচিত একজন টেকনিশিয়ানের মাধ্যমে দেখিয়েছি যে এই ইঞ্জিনটার মধ্যে কোনো মেজর ইস্যু আছে কিনা। আলহামদুলিল্লাহ সে যাচাই বাছাই করে দেখছে যে ইঞ্জিনের মধ্যে কোনো প্রবলেম নেই এবং কোনো মেজর ইস্যু নাই। বাট অনেকেরই তো থাকে যাদের পরিচিত টেকনিশিয়ান থাকে না, তারা কিভাবে ইঞ্জিনটা ঠিক আছে বুঝতে পারবেন সেটা নিয়ে আপনাদের ছোট্ট কিছু ধারণা দিয়ে রাখি। প্রথমত আপনারা যারা ভালো টেকনিশিয়ান আপনাদের পরিচিত নাই, বাট আপনারা ইঞ্জিনটা ভালো না খারাপ সেই জিনিসটা আপনারা বুঝতে চান, সেক্ষেত্রে ছোট্টখাটো কিছু টিপসের মধ্যে এটা হচ্ছে এই যে ইঞ্জিনের যেই পার্ট এইটা খোলা হয়েছে কিনা এটা চেক করার জন্য দেখবেন এখানে এই যে সিল থাকে, এই সিলগুলো যদি ইঞ্জিন খোলা হয় এই ইঞ্জিনের ফিট অ্যান্ড ফিনিশটা ঠিক থাকবে না। যেমন আমার R15 ভার্সন 3তেও দেখাই, দেখেন এখানে ফিট অ্যান্ড ফিনিশ সুন্দর, ইঞ্জিন খোলা হয়নি বোঝা গেছে এবং স্ক্রুগুলো নাটগুলো ব্যবহার করলে দেখবেন একটা স্ক্র্যাচ পড়ে যায়, সেই স্ক্র্যাচগুলো এটাতেও নাই এটাতেও নাই। এটা হচ্ছে প্রথম বিষয়। ইঞ্জিনের বিষয়টা শেষ হওয়ার পরে আরেকটা বিষয় থাকে যেটা আপনি খুব সিম্পলি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিনে কোনো মেজর ইস্যু আছে কি না, সেটা হচ্ছে বাইকটাকে স্টার্ট দেওয়ার পরে দেখতে পারেন, আপনি থ্রটল দিয়ে দেখবেন যে বাইকটার এক্সস্ট থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে কিনা, কারণ সাদা ধোঁয়া বের হওয়া মানে পিস্টনের সমস্যা থাকতে পারে। তারপর আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন, আপনাদের এক্সস্টের ভিতরে হাত দিয়ে দেখতে পারেন যে এখানে কালির পরিমাণ কীরকম আছে। যেমন এটা তো দেখাইলাম আমার V3 চলছে হচ্ছে 12,000 কিলোমিটার, আমার এটার মধ্যে দেখালাম, দেখেন কালোর পরিমাণ খুবই কম, মানে আপনার ইঞ্জিনের ভিতরে ক্ষয়ের পরিমাণ এবং পিস্টনের কোনো সমস্যা থাকলে এখানে কালোর পরিমাণ বেড়ে যেত। তো এটা হচ্ছে খুব সহজ একটা টিপস, যে জিনিসগুলোর মাধ্যমে আপনি ধরতে পারবেন ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা এইভাবে আপনারা আপনাদের টেকনিশিয়ান না থাকলে আপনারা আপনাদের ইঞ্জিনটাকে টেস্ট করতে পারবেন খুব সহজভাবে যে আপনাদের ইঞ্জিনে মেজর কোনো প্রবলেম আছে কিনা। আপনি যে বাইকটি কিনতে যাচ্ছেন সেটা আপনার লুকসের দিক থেকে আপনি স্যাটিসফাই, ইঞ্জিনের দিক থেকে আপনি স্যাটিসফাই, ডকুমেন্টের দিক থেকে আপনি স্যাটিসফাই। তারপরে যেই জিনিসটা আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের দাম নির্ধারণের সময় আপনি সবসময় মাথা রাখবেন সেটা হচ্ছে আপনি বাইকটা কত হাজার কিলোমিটারে কিনতেছেন। আপনি যদি বাইকটা 30,000 কিলোমিটারে কিনেন, আপনাকে যাচাই বাছাই করতে গেলে ঠিক 30,000 কিলোমিটারের হিসাবে আপনাকে এই বাইকটা যাচাই বাছাই করতে হবে। আপনি যদি 10,000 কিলোমিটার বাইক কিনতে চান সেক্ষেত্রে আপনি 10,000 কিলোমিটারের হিসাবেই আপনাকে এই বাইকটা কিনতে হবে। তো এই বাইকটা জাকারিয়া ভাই যখন কিনছিল তখন 40,000 কিলোমিটার এই বাইকটা চলা ছিল। তো এই 40,000 কিলোমিটার বাইকের আমরা কিছু জিনিস দেখছি যে কেনার পরে আমাদের চেঞ্জ করতে হবে কিনা, বা যদি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে আমরা এটার দাম নির্ধারণের সময় কত কিছু মাইনাস করতে পারি, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়েছে। ডিস্কের একটা ইস্যু থাকে, টায়ারের একটা ইস্যু থাকে, টায়ারের গ্রিপ কীরকম আছে, সাসপেনশনের কি অবস্থা, ইলেকট্রিক পার্টসগুলির কি অবস্থা, সব কিছু সচল আছে কিনা, মিটারটা ঠিক মতন কাজ করতেছে কিনা, পিছের টায়ারের গ্রিপ কতটুকু আছে, সব কিছু আপনি দেখে শুনে বুঝে দাম বলার আগে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে যদি কোনো কিছু আপনাকে কেনার পরে যদি এগুলো আপনাকে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপনি কেনার আগেই হিসাব নিকাশ করে কত টাকা আপনার কেনার পরে খরচ হইতে পারে সব কিছু বিবেচনা করে তারপর আপনি আপনার প্রথম মালিক যার কাছ থেকে আপনি বাইকটা কিনতেছেন তাকে দাম বলবেন। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে রাইডিং ফিল। এই বাইকটা রাইডিং ফিল কেমন, আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে
দেখবেন যে ব্রেক ঠিক মতন কাজ করতেছে কিনা, পিছের ব্রেক ঠিক আছে কিনা, বাইকটার সাসপেনশন ঠিক আছে কিনা, ক্লাচ প্লেট দুর্বল কিনা, এইসব বিষয়গুলো আপনাকে দেখতে হবে রাইড করার মাধ্যমে। আর আপনি যদি খুব অভিজ্ঞ না হয়ে থাকেন, আপনার প্রথম বাইক হয়ে থাকে বা বাইক সম্পর্কে আপনি খুব একটা ভালো না বুঝে থাকেন, সেক্ষেত্রে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে নেবেন, যাতে সে আপনাকে একটু যাচাই বাছাই করে দিতে পারে যে এই বাইকটা ঠিক আছে কিনা বা কতটুকু পারফেক্ট। আর এটা মোটামুটি হ্যাঁ, গাড়ি স্মুথ আছে, ইঞ্জিনে কোনো প্রবলেম নাই, সাসপেনশন ভালো কাজ করতেছে, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা একটু অফ রোড টেস্ট করি। হ্যাঁ, সাসপেনশন দুর্দান্ত কাজ করতেছে রে ভাই, সেই 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 সেই। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে রাইডিং এক্সপিরিয়েন্স ভালো। আর ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম 3টা পার্টে আমাদের এই ভিডিওটা হবে, এর মধ্যে লাস্ট পার্টে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। সেটা হচ্ছে ভাই সামনে কি, আমাকে এই সাইড দিতে হবে, সে দিবে না। সেটা হচ্ছে অবশ্যই যার কাছ থেকেই বাইক কিনেন, বাইকের প্রাইসই তো বলা হয় নাই। বাইকটা আমরা কিনছি হচ্ছে 60,000 টাকা দিয়ে, এবং আমরা প্রথম মালিককে 45,000 টাকা দেওয়ার পরে বলছি যে ভাই নাম ট্রান্সফার করে দেওয়ার পরে বাকি 15,000 টাকা নিতে হবে। এই কন্ডিশনে যদি আপনি রাজি থাকেন, সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে বাইক নিব, না হলে নিব না। তো উনি আমাদের কাছে 1 সপ্তাহ সময় চাইছে, এবং 1 সপ্তাহ পরে উনি যখন আমাদেরকে নাম ট্রান্সফার করে দিছে, তখন আমরা তাকে বাকি 15,000 টাকা পেড করে দিছে। এই কথাটা বলার পিছনে সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ভাই প্রথম মালিক হোক দ্বিতীয় মালিক হোক, দুইজনের ভিতরেই একটা অনীহা থাকে যে নাম ট্রান্সফার করে নেওয়ার। অনেক সময় আছে প্রথম মালিক দ্বিতীয় মালিকের পিছনে ঘুরে, অনেক সময় দ্বিতীয় মালিক প্রথম মালিকের পিছনে ঘুরে। কেন ভাই, সামনে অনেক ধুলা, শেষ করে আসতেছি, দাঁড়ান ওয়েট। এই জিনিসটা একদমই করবেন না। পুরাতন বাইক কেনার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে নাম ট্রান্সফার। ভাই নাম ট্রান্সফার করে নেবেন, কারণ বাংলাদেশে এখন অন্যের নামে বাইক আপনি চালাইতে পারবেন না। সেই ক্ষেত্রে মামলা খাওয়ার থেকে ভাই অরিজিনাল কথা সেটা হচ্ছে আপনি নাম ট্রান্সফার করে নেন, এতে সেও সেফ, আমরাও সেফ। সো এই জন্য নিজে বিপদে পড়ার দরকার নাই বা অন্যকে বিপদে ফেলানোর দরকার নাই। বাইক কেনার সাথে সাথে নিজের নামে নাম ট্রান্সফার করে নেবেন, এতে আপনিও ভালো থাকবেন, সেও ভালো থাকবে। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।